সো দেখো আমাদের মোটামুটি তোমরা আশা করি বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন বা পরামিতিক সমীকরণটা বুঝতে পারছো। সো এখন আমরা হচ্ছে সো তোমাদের বৃত্তে যদি আমি এটার কথা তো বলছি যে এখানে যদি আমি কেন্দ্র ধরি -g, -f আর ব্যাসার্ধ হয় √g² + x² - c, তাহলে সেই ক্ষেত্রে সেই আমার সমীকরণ হয় হচ্ছে x² + y² + 2gx + 2f + c = 0। সো এখন এটা আমার বৃত্তের সমীকরণ। সো এই সমীকরণের প্যারামেট্রিক ইকুয়েশনটা কিন্তু আমরা সেমভাবে বের করতে পারবো। সো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। সো সেটাই যদি একটু দেখা, যেমন আমাদের এটা আসলে নতুন নতুন কিছু দেখানোর কিছু নেই, মানে আগের জিনিসটাই আমার এই যে সমীকরণ ছিল মানে x - s² + y - r² r², এই সমীকরণের প্যারামেট্রিক ইকুয়েশন পাইছে হচ্ছে তোমাদের এটা x = h + r cos θ, y = তোমার বলতো k + r sin θ। তাহলে এখানে আমি h এর জায়গায় -g বসাবো আর k এর জায়গায় বসাবো হচ্ছে -f, আর আর জায়গায় বসাবো হচ্ছে তোমার √g² + c এটা বসালে হয়। যেমন আমাদের আসলে বসা এটা বাজে আসলে বসালে, আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে বৃত্তের সাধারণ সমীকরণের তুমি বলবে যে এটা বৃত্তের সাধারণ সমীকরণের কি প্যারামেট্রিক ইকুয়েশন। ইকুয়েশন এটা হচ্ছে এরকম আসবে যে যেমন আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ ছিল এটা x² + y² + 2gx + 2fy + c = 0, এটা ছিল। সো এটার আমার লাগবে কি এর পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ হবে তুমি জাস্ট ইকুয়াল বা এখানে আমরা যেটা পাইছি এটার জায়গায় শুধু দেখো এখানে x = এখানে তুমি h এর জায়গায় বসাবে -g প্লাস হচ্ছে এখানে থাকবে r cos θ, আর এক জায়গায় তুমি ওটা বসাইতে পারো মানে g² √g² + x² - c, আর y = হচ্ছে তুমি বসাবে -f প্লাস r sin θ। ঠিক আছে, আর এক জায়গায় বসাইতে পারো তুমি কি √g² + x² - c। সো এখানে তুমি বলবে থিটা হলো আমার প্যারামিটার, থিটা হলো কি প্যারামিটার, মানে এই সমীকরণ বা বৃত্তের সমীকরণ প্যারামিটার হলো থিটা, আর ইকুয়েশন দুইটা হচ্ছে এটা আর কি, মানে এটার পরামিতিক সমীকরণ হচ্ছে এই দুইটা। সো এটা গেলে এখন আমরা যে জিনিসটা আর কি পড়তে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ওরা বলে যে বৃত্তের পোলার সমীকরণ। এখন আমরা যে সমীকরণগুলো শিখছি মানে 7-8টা সমীকরণ সব ছিল হচ্ছে বৃত্তের তোমাদের কার্তেশীয় সমীকরণ আর কি। আর এখানে তো এটা তো আমরা প্যারামেট্রিক ইকুয়েশন শিখলাম 3টা। সো তুমি বলতে পারো যে 10-11টা শেখা হয়ে গেছে, কিন্তু এখন আমাদের মেইনলি শিখতে হচ্ছে বৃত্তের পোলার সমীকরণ। তো পোলার সমীকরণটা কেন শিখতে, কারণ আমরা দুটো স্থানিক ব্যবস্থা অলরেডি জানি। সো বৃত্তের পোলার সমীকরণটা একটু বোঝার জন্য, যেমন তোমাদের যদি কিছু জিনিস মনে থাকে এরকম, বৃত্তের পোলার সমীকরণ, ঠিক আছে, বা তুমি এরকম বলতে পারো যা পোলার ইকুয়েশন অফ সার্কেল, ঠিক আছে, এরকম বলতে পারবো। এখন দেখো আমরা কিন্তু কোনো একটা বিন্দুর অবস্থানকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করছিলাম, যেমন আমাদের কার্তেশীয় আর পোলারের ধারণাটা এরকম ছিল, যেমন এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি হয়, আমি জাস্ট একটু মনে করে দিচ্ছি, এটা 0, 0 বিন্দু বা মূল বিন্দু এরকম ছিল। সো আমি এখন আমরা একটা বিন্দুর অবস্থানকে কিন্তু এক্স ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি বা করা কিন্তু যায়। যেমন ধরো এখানে একটা বিন্দু ছিল, এই পি বিন্দুর অবস্থানকে আমরা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি, হ্যাঁ এটা কিন্তু আমরা জানি। সো এক্সটা ছিল কি আমার ভুজ বা এটাকে বলছে অ্যাপসিকা, আর ওয়াইটাকে আমরা বলছি কোটি বা অর্ডিনেট, ঠিক আছে। আর এই দুটি মিলে তৈরি হচ্ছে আমার কোঅর্ডিনেট, বুঝতে পারছো, মানে অ্যাপসিকা আর হচ্ছে আমার অর্ডিনেট, এই দুটো মিলে তৈরি হয়েছে আমার কোঅর্ডিনেট। সো এখন অ্যাপসিকা আর কোঅর্ডিনেট মিলে যদি আমার কোঅর্ডিনেট তৈরি হয়, মানে অ্যাপসিকা আর অর্ডিনেট মিলে আমার তৈরি হয়েছে, ভুজটাকে বলছে অ্যাপসিকা, এটা হচ্ছে আমার অর্ডিনেট, কোটিটাকে বলছে অর্ডিনেট, তাহলে অ্যাপসিকা আর অর্ডিনেট মিলে তৈরি হয়েছে আমার কোঅর্ডিনেট। এখন
দেখো আমরা বলছিলাম যে ভুজ আর কোটি মিলে যে স্থানাঙ্ক তৈরি হয় সেটাকে আমরা বলি তোমার কার্তেশীয় স্থানাঙ্ক। হ্যাঁ, সো এখন দেখো যদি এটা হয়, আমি যদি একটু লম্ব টেনে দিই, এটা ছিল কি আমার, দেখো এটা অবস্থানটা কী হবে, এটা হবে কি আমার ওয়াই, এটা ছিল কোটি, আর এটা ছিল আমার এক্স, এটা ছিল আমার এক্স। সো এটা অ্যাপসিকা, এটা হচ্ছে আমার অর্ডিনেট, এই অ্যাপসিকার অর্ডিনেট মিলে তৈরি হয়েছে এক্স ওয়াই, আর এটা হচ্ছে আমার কি একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমার আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা ছিল, যেটা ছিল দেখো এটা এক্স হলে কিন্তু আমার এটাও এক্স ছিল, আর এটা ওয়াই হলে এটাও ওয়াই। সো দেখো আমি সুন্দর মতো কি বিভিন্ন অবস্থান কিন্তু বের করতে পারি। সো আরেকটা ছিল হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সেখানে একটা মানে রেখা বা একটা কি থাকতো, একটা তোমাদের বলতো যে মানে একটা মেরু রেখা থাকতো আর কি, ঠিক আছে। যেমন দেখো এখানে ও এক্সটা আছে, ওরা এই ও এক্সটাকে বলতো একটা মেরু রেখা বা এটা একটা রেখা। হ্যাঁ, এই রেখাটাকে ওরা বলা হতো হচ্ছে মেরু রেখা। সো আমি এটাকে বলি মেরু রেখা, ও এক্সটা যে আছে এটা হচ্ছে মেরু রেখা বলে, মেরু রেখা, মেরু রেখা বলে এটাকে। আর এই যে ও বিন্দু আছে, এই ও বিন্দু, এখানে যে মূল বিন্দু আছে, এই ও বিন্দুটাকে ওরা বলছে মেরুবিন্দু আর কি, বা ওটা বলা হচ্ছে তোমার মেরুবিন্দু বা বলে পোল, ঠিক আছে, মেরুবিন্দু বা পোল, ঠিক আছে। সো ও এক্সটাকে আমরা বলতেছি হচ্ছে মেরু রেখা, আর ও বিন্দুকে আমরা বলতেছি মেরুবিন্দু বা পোল, ঠিক আছে। এটাকে মেরুবিন্দু বলতে পারো বা পোল বলতে পারো। এখন আমি পি বিন্দুর অবস্থান মাপতে চাই আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেরু রেখা, আর এটা হচ্ছে আমার কি মেরুবিন্দু বা পোল, ঠিক আছে। এখন আমি মানে এই পোল বা মেরু রেখার সাহায্যে আমি কী করবো, পি বিন্দুর অবস্থানটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো আমার এই মেরুবিন্দু হতে আমার পি বিন্দুর যে দূরত্ব, যেটাকে আমরা এরকম দেখো এই মেরুবিন্দু বা পোল হতে আমার পি বিন্দুর দূরত্বকে আমরা আর দ্বারা প্রকাশ করতাম, তোমার কি মনে থাকে, দূরত্বটা ছিল আর, এটা ছিল আমার আর, তোমার যদি এরকম মনে থাকে আর দিয়ে প্রকাশ করতাম। আর আরটাকে আমরা বলতাম কি, আমরা এটাকে বলতাম হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, এটা আমি একটু নিচে দেখাই তোমাদের, এরকম আগে একটু নিচে দেখাই। যেমন এইটা ছিল আমার, এই ও এক্সটা ছিল আমার হচ্ছে মেরু রেখা, এটা ছিল আমার ও এক্স, ও এক্স এটা হচ্ছে আমার কি মেরু রেখা ছিল, মেরু রেখা। এটা হচ্ছে আমার মেরু বিন্দু, হ্যাঁ, এটাকে আমি বলি মেরু বিন্দু, মানে একটু আলাদা করে দেখলাম। এটা হচ্ছে আমার মেরু রেখা, এটা হচ্ছে আমার মেরু বিন্দু, ঠিক আছে। মানে মেরু রেখার যে তোমাদের গোড়াটা আছে বা পোলটা আছে, বা ওটা হলো তোমার কি বলে একটা বাঁশের পোতা আর কি। হ্যাঁ, তুমি একটা করে রাখলা এইভাবে। সো এটা হচ্ছে ওই একটা বাঁশকে তুমি কি করে গেড়ে ওটা চারপাশে ঘুরলা আর কি, এরকম একটা অবস্থা। সো এই জায়গাটা হচ্ছে আমার সেই মানে বলতে পারো যে গোড়াটা আর কি। সো এই গোড়াটাকে আমার হচ্ছে মেরুবিন্দু বা পোল আর কি। সো এখন আমার পি একটা বিন্দু আছে, এই পি বিন্দুর অবস্থান আমি বের করতে চাই সেমভাবে। সো আমি কি করলাম যে পি বিন্দু থেকে ও বিন্দু যে দূরত্বটা আছে, এই ও বিন্দুর দূরত্ব বা পোলের যে দূরত্ব বা মেরুবিন্দুর যে দূরত্ব, এটাকে আমরা বলি আর, বা আরটাকে ওরা বলা হচ্ছে তোমার রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, তোমার মনে থাকে ব্যাসার্ধ ভেক্টর, বা ওরা বলে রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টর আর কি, এটা হচ্ছে আমার আর। আর এই যে থিটা আছে তোমার, মানে এই ভেক্টরটা আছে যে আর, আরটা যে মেরুরেখা, মানে কাহিনী হচ্ছে তোমার আমার এই এই যে আরটা হচ্ছে, দেখো এই যে আরটা আছে, এটা কিন্তু এভাবে শোয়ানো ছিল মানে মেরুরেখা বরাবর, এটা কিন্তু ঘুরতে ঘুরতে কী হয়েছে আমার এই পি বিন্দু বরাবর আসছে আর কি, বুঝতে পারছো। মানে আরটা কি ঘুরতে ঘুরতে আমার পি বিন্দু বরাবর আসছে, এটা ঘুরতে ঘুরতে মানে কি কোণ উৎপন্ন করতে করতে আমার পি বিন্দু আসছে আর কি, ঠিক আছে। আরটা মেরুরেখা থেকে ঘুরতে ঘুরতে পি বিন্দু আসছে আর কি। তাহলে মেরুরেখা থেকে আমি ধরলাম হচ্ছে সে থিটা পরিমাণ ঘুরছে, হ্যাঁ, মানে রেডিয়াস ভেক্টরটা কি মেরুরেখা থেকে আমার থিটা পরিমাণ ঘুরছে, এটা আমি জানি। তাহলে দেখো যদি থিটা পরিমাণ ঘুরে, তাহলে আমি পি বিন্দুর অবস্থানকে আমি কী করতে পারবো, আর কমা থিটা দ্বারা প্রকাশ করতে পারবো, থিটা দ্বারা প্রকাশ করতে পারবো আর কি। আর এই যে থিটাটা ছিল, এই থিটাটাকে বলা হবে রেডিয়াস ভেক্টর, বা সরি এটা বলা হবে ভেক্টর অ্যাঙ্গেল। তো রেডিয়াস ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর অ্যাঙ্গেল,
বা ভেক্টর কোণ আর কি, ঠিক আছে। মানে আরটা বা রেডিয়াস ভেক্টরটা কি করছে, এই মেরু রেখা থেকে ঘুরে ঘুরে কি করছে, পি বিন্দু পর্যন্ত গেছে আর কি। তাহলে কি একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে আমার ভেক্টর অ্যাঙ্গেল। তাহলে দেখো যদি ভেক্টর রেডিয়াস ভেক্টরটা হয় আর আর ভেক্টর অ্যাঙ্গেল যদি হয় তাহলে পি থিটা, তাহলে পি বিন্দুর অবস্থান হবে আর কমা থিটা, ঠিক আছে। সো এই ছবিতেও দেখতে পারো, যেমন এখানে দেখো আমার পি বিন্দু ছিল এখানে, আমার এটা ছিল মেরু রেখা, এটা ছিল আমার পোল। তাহলে এই আরটা কি আমার, দেখো আমি বলছি যে পি বিন্দু হতে আমার পোলের দূরত্ব হচ্ছে আমার আর বা রেডিয়াস ভেক্টর। তাহলে রেডিয়াস ভেক্টরটা কি করছে, ও এক্স করতে করতে আর পর্যন্ত গেছে। তাহলে এটা আর হলে কতটুকু, এই থিটা পরিমাণ করছে। থিটা হচ্ছে আমার রেডিয়াস, থিটা হচ্ছে আমার ভেক্টর অ্যাঙ্গেল। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক হবে তোমার, ওরা বলে আর কমা থিটা, এরকম। মানে আমি জাস্ট এইটাকে কেটে এখানে নিয়ে আসছি আর কি, ধরো মানে এই ছবিটাকে এখানে দেখো, এটা যদি এখানে নিয়ে আসি তাহলে ও এক্সটাকে ও এক্স বরাবর চলে আসে, আর ওপিটাকে আমার এই ওপি বরাবর চলে যায়, এরকম। মানে এই ও এক্সটা হয়ে যাবে কি আমার মেরু রেখা, আর এইটা হয়ে যাবে মূল বিন্দুটা হয়ে যাবে কি আমার মেরু বিন্দু বা পোল, আর এটা হবে কি আমার দেখো রেডিয়াস ভেক্টর, হ্যাঁ, আর থিটাটা হয়ে যাবে কি আমার ভেক্টর অ্যাঙ্গেল, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ব্যাপার। এখন এটা যদি বুঝি তাহলে আমি বুঝতে পারলাম যে আমার যে জিরো বিন্দু হতে আমার পি বিন্দু যে দূরত্ব, সেটাকে আমরা বলছি হচ্ছে এখানে আর, বা এটাকে বলছি হচ্ছে রেডিয়াস ভেক্টর আর কি, ঠিক আছে। তাহলে দেখো আমার এই ওপিটা হচ্ছে আমার কি করছে, আবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি আমার থিটা কোণ উৎপন্ন করছে, হ্যাঁ। সো তাহলে আমার পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বলছি হচ্ছে আর কমা থিটা, হ্যাঁ। সো এখন দেখো আমরা এক্সটাকে এখানে বলছে হচ্ছে ভুজ, আর ওয়াইটাকে বলছে আমরা কোটি বলতাম, তেমন এখানেও কিন্তু সেম আমার যে আরটাকে আমরা বলতেছি ব্যাসার্ধ ভেক্টর, আর থিটাকে বলতেছি আমি ভেক্টর কোণ, ঠিক আছে। এটাকে আমরা বলতে আমি ভুজ কোটি, এটা কি আমার রেডিয়াস ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর কোণ, ব্যাসার্ধ ভেক্টর আর হচ্ছে ভেক্টর কোণ, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারছো। তাহলে রেডিয়াস ভেক্টর হলো মূল বিন্দু থেকে আমার পি বিন্দুর দূরত্ব, মানে এই রেডিয়াস ভেক্টরটা কি আমার দেখো মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, আর ভেক্টর কোণটা কি থিটা হলো কি ভেক্টর অ্যাঙ্গেল, যেটা হচ্ছে মেরু রেখার সাথে, মানে ওপি, এই মেরু রেখার সাথে এই ওপিটা যে কোণ করে আছে, হ্যাঁ, বা ওপিটা বা বলতে পারো যে রেডিয়াস তোমাদের ভেক্টরটা যে কোণ করে আছে বা আরটা যে কোণ করে কত কোণ করে আছে, সেটা হচ্ছে আমার থিটা আর কি, ঠিক আছে। সো থিটাকে আমরা তিনভাবে পরিমাপ করতে পারি, জ্যামিতিতে করতে পারি, ত্রিকোণমিতিতে করতে পারি, ইন্টারন্যাশনাল করতে পারি আর কি। সো থিটা নিয়ে আমরা এখানে আসলে ঝামেলা করব না, এখানে মানে থিটা নিয়ে অতটা ঝামেলা হয় না বা ঝামেলা করি না। এখানে আসলে ঝামেলা হচ্ছে আমার মানে ব্যাসার্ধ ভেক্টর আর নিয়ে, ঠিক আছে। এখন তুমি বলতে কেন ভাই ব্যাসার্ধ ভেক্টর এটা আর নিয়ে, এটা তো ফিক্সড, আসলে এটা ফিক্সড না। আমরা যখন দেখো এইটাকে আমরা ব্যাসার্ধ ভেক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করছি, আবার বৃত্তের ক্ষেত্রেও কিন্তু তুমি কী করবা, বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করবা, তখন লাগবে আসলে ভেজালটা, বুঝতে পারছো। আর পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে তো মানে যদি আমরা যেতে চাই তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধকে মানে আর দিয়ে যদি প্রকাশ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে আর কি, কারণ আর দিয়ে লাগলে সেটা কিন্তু ব্যাসার্ধ ভেক্টর হয়ে যাবে আর কি, বুঝতে পারছো। আর তাই আমরা কি করি যে বৃত্তের ব্যাসার্ধকে মানে আর দিয়ে প্রকাশ না করে অন্য কিছু দিয়ে প্রকাশ করব, যখন আর কি তোমাদের দেখাবো আর কি যে পোলার সমীকরণগুলো দেখাবো, কারণ পোলার সমীকরণ তো এ আরও আসবে, এই আরটা কি, এটা তো রেডিয়াস ভেক্টর, তাই না, ওটা তো আমার বৃত্তের ব্যাসার্ধ না, তখন হবে ঝামেলা আর কি, ঠিক আছে। সো সেটা যদি একটু বুঝতে চাও, এটা আসলে বুঝতে পারছো আশা করি তোমরা। তো চলো আমরা এবার সামনে আগাই। সো ধরো আমি এখানে একটা মেইন ছবি আঁকি আর কি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবগুলা বোঝার জন্য তোমাদের এই ছবিটা কাজে লাগবে। এটা বলে মেইন ছবি, ধরো একটা ছবি বুঝলে বাকিগুলো বুঝে যাবে আর কি, ঠিক আছে। সো এখানে ধরো আমার আমরা প্রথমে ধরো একটা কাজ করি যে কি বলে এইচ কমা কে কমা আর যে একটা সমীকরণ ছিল না তোমাদের, এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস স্কোয়ার স্কোয়ার আর স্কোয়ার, ওইটার পোলার সমীকরণটা দেখি আর কি, ঠিক আছে। সো সেটা দেখার জন্য আমরা একটা কাজ করে আগে ধরো একটা বৃত্ত নেই। সো এখানে আমি ধরো একটা বৃত্ত নিলাম, এটা হচ্ছে আমার একটা বৃত্ত। সো এই বৃত্তের যে কেন্দ্র, এটা হচ্ছে আমার একটা কেন্দ্র হচ্ছে আমার সি, ঠিক আছে। এখানে আমরা বৃত্ত নিয়েছি যার একটা সুনির্দিষ্ট বিন্দু বা একটা স্থির বিন্দু আছে বা থাকবে, যেটা হচ্ছে আমার কি কেন্দ্র বা সি হবে, ঠিক আছে।
সো এটা হচ্ছে আমার কি স্থির বিন্দু, বা এটা বলা কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, বা এটাকে আমরা বলছি তো একটা স্থির বিন্দু। সো একটা বৃত্তের একটা স্থির বিন্দু থাকবে বা শূন্য বিন্দু থাকবে, যেটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। এখন তুমি যদি এইচ কমা কে কমা আর দিয়ে করো, তাহলে তুমি বৃত্তের কেন্দ্র তো এইচ কমা কে দিয়ে দিতে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা তো এখানে কার্তেশীয় সমীকরণ দেখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি পোলার সমীকরণ দেখতে। তাহলে বৃত্তের কেন্দ্রটা কি হবে, বা কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, বা বৃত্তের কেন্দ্রে পোলার স্থানাঙ্কটা কি হবে আর কি, ঠিক আছে। সো তাহলে যদি এরকম তুমি পোলার সমীকরণ বা পোলার স্থানাঙ্ক দেখতে চাও, তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে আমাদের কোনো না কোনো জায়গায় কিন্তু একটা কি আছে, যে বলতে গেলে তোমাদের একটা মেরু রেখা আছে বা একটা ও এক্স রেখা আছে। হ্যাঁ, সো ধরো এটা হচ্ছে আমার মেরু রেখা বা ও এক্স রেখাটা। কারণ আমরা হচ্ছে দেখতে চাইছি বৃত্তের কেন্দ্রটার মানে পোলার স্থানাঙ্কটা কেমন হয়, বুঝতে পারছো। কার্তেশীয়টা তো আমরা জানি। তাহলে এটা হচ্ছে আমার ধরো একটা ও এক্স রেখা, ঠিক আছে। এই ও এক্স রেখাটার নাম হচ্ছে আমার মেরু রেখা। মেরু রেখা, আর এই যে বিন্দুটা আছে এটা হচ্ছে আমার মেরু বিন্দু বা পোল। মানে মেরু রেখার যে মানে গোড়াটা আছে এটা হচ্ছে আমার, তোমরা বলো মেরু বিন্দু বা পোল বা ও, ঠিক আছে। তাহলে ওটা হচ্ছে আমার মেরু বিন্দু। এখন দেখো আমার সব কিছু কিন্তু এই যে মেরু রেখা আছে, এই মেরু রেখার সাপেক্ষে কিন্তু আমার সব কিছু চিন্তা করতে হবে, ঠিক আছে। যদি কিছু ঘুরে তাহলে মেরু রেখার সাপেক্ষে ঘুরবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার ছিল যে মেরুবিন্দু। হ্যাঁ, মূলবিন্দু না বলে মেরুবিন্দু বলে এখানে, যেহেতু আমরা পোলার সমীকরণ দেখবো আর কি, ঠিক আছে। তাহলে দেখো যদি হয়, তাহলে আমরা যেহেতু এটা একটা স্থির বিন্দু, তাহলে দেখো এটা স্থির বিন্দু হলে আমি জানি ও বিন্দু হতে বা পোল হতে বা মেরুবিন্দু হতে যে কোনো একটা বিন্দুর দূরত্ব যেটা, ওটা হচ্ছে আমার কি রেডিয়াস ভেক্টর, বা বলতে পারবো যে তোমরা এটাকে বলছে তোমাদের ব্যাসার্ধ ভেক্টর আর কি। সো ধরো এটা হচ্ছে আমার এইরকম। সো এটা হচ্ছে আমার ধরো R1, কারণ এটা হচ্ছে আমার রেডিয়াস ভেক্টর আর কি, ঠিক আছে। মানে ও থেকে আমার সি পর্যন্ত দূরত্ব বললাম এটা R1 আর কি, ঠিক আছে। আর এই কোণটা তোমার এই মেরু রেখার সাথে, কারণ ওই মেরু রেখা থেকে তো ঘুরতে ঘুরতেই আমার কি এই R1টা এখানে আসছে বা সি বিন্দু পর্যন্ত আসছে। তাহলে এই যে কোণটা আছে এই কোণটাকে আমি বললাম θ1। বুঝতে পারছো? তাহলে দেখো কেন্দ্রীয় স্থানাঙ্ক কিন্তু আমি বের করতে পারবো এবার। তাহলে কেন্দ্রীয় স্থানাঙ্ক কী হবে, এটা হবে হচ্ছে তোমার দেখো R1 θ1, এটা হচ্ছে আমার কেন্দ্রীয় স্থানাঙ্ক। দেখো কেন্দ্রীয় স্থানাঙ্ক আমি খুব সহজে কিন্তু বের করে ফেলছি, ঠিক আছে। এখন এখানে R1 θ1 হচ্ছে আমার কেন্দ্রীয় স্থানাঙ্ক। দেখো এখানে R θ দিই নাই, কেন দিই নাই বলো তো? কারণ কেন্দ্রটা কিন্তু একটা স্থির বিন্দু, এই জন্য আমরা R1 আর θ1, কারণ R1 θ1 কিন্তু নির্দিষ্ট। হ্যাঁ, আর যদি আমরা কি এক্স ওয়াই দিতাম, মানে দেখো এক্স ওয়াই ছিল কিন্তু আমার চলমান, আর এক্স ওয়াই কি আমার একটা স্থির বিন্দু ছিল। সো এই জন্য আর কি আর থিটা আমার চলমান হবে, আর R1 θ1 হবে আমার কি স্থির। বুঝতে পারছো? সো এক্স ওয়াই আর x1 y ছিল তোমার কার্তেশীয়তে, আর পোলারে হবে কি R1 θ1 আর R θ হবে পোলারে আর কি, ঠিক আছে। তাহলে পোলারে যদি তুমি R θ লেখো সেটা হবে হচ্ছে চলমান বিন্দু, আর R1 θ1 লিখলে মানে R θ আর R1 θ1 এর মধ্যে পার্থক্য হলো R θ হলো চলমান বিন্দু, আর R1 θ1 লিখলে সেটা হবে কি আমার একটা স্থির বিন্দু, ঠিক আছে। তো তাহলে কেন্দ্র তো আমার স্থির, এর জন্য আমি এখানে কি করছি যে কেন্দ্রকে R θ দ্বারা প্রকাশ না করে আমরা কি করছি R1 θ দ্বারা প্রকাশ করছি আর কি, ঠিক আছে। কারণ এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বা এটা হচ্ছে স্থির। হ্যাঁ, সো এখন আমার দেখো মানে এইরকম একটা, সো এখন আমার হচ্ছে বৃত্তটা লাগবে। বৃত্ত লাগার জন্য দেখো আমি বলছি যে বৃত্ত বানানোর জন্য তোমার একটা বিন্দু আর বৃত্ত বানাতে পারে না, তাই না? একটা বিন্দু চলতে চলতে তো বৃত্ত বানাবে। তাহলে দেখো মানে বিন্দুটা কি শর্ত সাপেক্ষে চলবে আর কি। সো বৃত্ত বানানোর জন্য আমার একটা বিন্দু কি চলতে থাকবে, চললে কি সে মানে এক বা একাধিক শর্ত সাপেক্ষে চলবে।
শর্ত সাপেক্ষে চললে তার চলার পথটাকে আমরা সঞ্চার পথ বলবো বা লোকাস বলবো। ওই সঞ্চার পথের লোকাসটা কি আমার একটা বৃত্ত হবে। তো এখন দেখো এখানে ধরো আমি একটা চলমান বিন্দু নিলাম, এইখানে একটা চলমান বিন্দু নিলাম, যেটা ছিল আমাদের পি এক্স ওয়াই আর কি। তোমরা যদি আগে থেকে জানো এটা ছিল এরকম পি এক্স কমা ওয়াই, এটা ছিল আমাদের ইসে আর কি, কী বলে তোমাদের কার্তেশীয়তে। এখন পোলারের ক্ষেত্রে পি বিন্দুটা কী হবে আর কি, পি একটা চলন বিন্দু, সে কি চলতে থাকবে। এখন কি শর্ত সাপেক্ষে সে চলবে, কি শর্ত সাপেক্ষে চললে এই চলন বিন্দুটা চলতে চলতে একটা বৃত্ত বানাবে। এখন আমরা এটা কিন্তু শিখছিলাম যে শর্তটা হচ্ছে যে সব সময় আমার পি বিন্দুটা নির্দিষ্ট বিন্দু বা কেন্দ্র থেকে কি সমদূর বা সমান দূরত্ব থেকে চলতে থাকবে, ঠিক আছে, বা সমদূরবর্তী হবে, ঠিক আছে। আর এই যে আর কি এইরকম সবসময় সে এই স্থির বিন্দু বা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব থেকে চলবে আর কি। আর এই যে সমান দূরত্ব, এটা কি ছিল আমার বৃত্তের ব্যাসার্ধ, মানে সমান দূরত্ব থেকে সেইভাবে চলবে আর কি, বুঝতে পারছো। তাহলে কি দেখো, আর এই সমান দূরত্ব ছিল বৃত্তের ব্যাসার্ধ। এখন বৃত্তের ব্যাসার্ধকে তুমি এখানে আর দ্বারা প্রকাশ করতে পারবে না। কেন পারবে না? কারণ দেখো এখানে আমি আর ওয়ান থিটা অলরেডি লিখে দিচ্ছি, মানে আর ওয়ান কি আমি এখানে ব্যাসার্ধ ভেক্টরটা লিখছি। সো এখানে আমরা ধরো বৃত্তের ব্যাসার্ধকে এ দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করলাম। মানে পোলার সমীকরণে আমি বৃত্তের ব্যাসার্ধকে আর ধরবো না, আমি এ ধরবো আর কি, ঠিক আছে। তাহলে দেখো পোলার সমীকরণে বৃত্তের আমার কেন্দ্র হচ্ছে আমার আর ওয়ান থিটা ওয়ান, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ, ঠিক আছে। তাহলে পি বিন্দু তো চলন বিন্দু বা এটার স্থানাঙ্ক আমার পি এক্স ওয়াই ধরছি। এখন সে কী শর্ত সাপেক্ষে চলতেছে, সে শর্তটা হলে সবসময় সে কেন্দ্র থেকে কি সমান দূরত্বে থাকবে আর কি। হ্যাঁ, মানে শুধু সমান দূরত্বে না, সে কি করবে, মানে এই ব্যাসার্ধ এই দূরত্বে থেকে চলবে আর কি, ঠিক আছে। মানে এই ব্যাসার্ধ থেকে চলবে আর কি। সমান দূরত্ব মানে কি, আমার এই ব্যাসার্ধ থেকে এই ব্যাসার্ধ রেখে সে কি চলবে। হ্যাঁ, সো তাহলে দেখো মানে ব্যাসার্ধ এই দূরত্বে থেকে চলবে আর কি, ঠিক আছে। তাহলে সে এমনভাবে চলতেছে যেন পি বিন্দুটা যেখানে থাকুক না কেন আমার কেন্দ্র হতে দূরত্বটা কি হয়, পি বিন্দু থেকে কেন্দ্র দূরত্বটা আমার এই হয় আর কি, ঠিক আছে। সবসময় সে যদি এই দূরত্ব থেকে চলে তাহলে পি বিন্দু চলতে কি একটা বৃত্ত বানিয়ে ফেলবে। হ্যাঁ, এটা আমরা আগে থেকে জানতাম। তাহলে পোলার স্থানাঙ্ক আমার পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো। পোলার স্থানাঙ্কে আমার মানে পি বিন্দুর স্থানাঙ্ক তো কার্তেশীয়তে এক্স কমা ওয়াই ছিল। তাহলে পোলার স্থানাঙ্ক আমি যেহেতু এটা চলমান বিন্দু, স্থিরের ক্ষেত্রে আমি কি বলছি আর ওয়ান থিটা ওয়ান। তাহলে চলমান দেখো এটা কিন্তু এক্স অ্যান্ড ওয়াই এর মতো আর কি। সো এটা চলমানের ক্ষেত্রে কি হবে দেখো, আর কমা থিটা এটা হবে, কারণ আর থিটা তো পরিবর্তনশীল, আর ওয়ান থিটা ওয়ান তো পরিবর্তনশীল না। এখন এই পি বিন্দু তোমার চলন বিন্দু, তাহলে ওর স্থানাঙ্ক অবশ্যই কি আর থিটা ধরবো। তাহলে আর থিটা ধরলে এর মানে কি, এর মানে হলো আমার এই যে পোল আছে বা মেরুবিন্দু আছে, এই মেরুবিন্দু হতে আমার এই পি বিন্দুর যে দূরত্ব আছে এটা হচ্ছে আমার আর। শিট, কালিটা কি হয়ে নষ্ট হয়ে গেল, এখনো ঠিক হইতেছে না। সুন্দর হলো না। আচ্ছা যাই হোক, একে বলি এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার আর, মানে মেরু হতে আমার পি বিন্দু যে দূরত্ব সেটা হচ্ছে আমার আর, বা ও বিন্দু হতে আমার পি বিন্দু দূরত্ব হচ্ছে আর। আর হচ্ছে এই আরটা হচ্ছে আমার তোমাদের মেরু রেখার সাথে, আরটা হচ্ছে কি কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার থিটা, তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে আর ওয়ান থিটা। বুঝতে পারছো, এটা বাজে হয়ে গেছে কালারটা। এটা হচ্ছে আমার ব্যাপার। এখন দেখো আর থিটা তো পরিবর্তনশীল, এটা কিন্তু চলমান বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক আমি পাইছি হচ্ছে আর থিটা, এটা হচ্ছে আমার চলমান বিন্দু। চলমান বিন্দু এটার মধ্যে কিন্তু কোনো সন্দেহ নাই, ঠিক আছে। কেন? কারণ দেখো পরিধির উপর তুমি বিভিন্ন পি বিন্দু নিবা, দেখবে এখানে কিন্তু আর এর মানটা চেঞ্জ হইতেছে, আবার কি থিটাও কিন্তু চেঞ্জ হইতেছে আর কি। আরটা এখানে ছোট হইতেছে, বড় হইতেছে, এরকম আবার থিটাটাও কিন্তু আমার চেঞ্জ হবে। তার মানে কি আর থিটা কিন্তু পরিবর্তনশীল আর কি, ঠিক আছে। প্রতিটা বিন্দু কিন্তু আর থিটা মানে আলাদা আলাদা। তাহলে আমি বুঝতে পারলাম যে পি একটা চলন বিন্দু, এতে কোনো সন্দেহ নাই।
সো এবার দেখো তুমি যদি বলো, দেখো এখানে আরটা হচ্ছে আমার এই মেরু রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করছে, আর আর ওয়ানটা হচ্ছে আমার থিটা ওয়ান কোণ উৎপন্ন করছে। তাহলে আর ওয়ানের মধ্যবর্তী কোণ কী হবে দেখো তো, এটার মধ্যবর্তী কোণটা হবে দেখো, যদি আমি বলে দিই আলফা, এটা হবে কি দেখো থিটা মাইনাস থিটা ওয়ান। এটার মধ্যে তো কোনো সন্দেহ না, আলফা যদি আর এবং আর ওয়ানের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে সেটা হবে কি আমার তোমরা বলতে পারবা সেটা হবে হচ্ছে থিটা মাইনাস থিটা ওয়ান। এখন কথা হচ্ছে আমরা কজ রুল বলে একটা জিনিস জানতাম, যেমন তোমাদের একটু এই পৃষ্ঠায় দেখাই। সো কজ রুলের ক্ষেত্রে আমাদের, এটা আমি তোমাদের আগেও দেখাইছি, কজ রুলের ক্ষেত্রে আমার মেইনলি হচ্ছে এরকম ছিল যে ধরো আসলে কজ রুলের দুইটা অংশ ছিল, একটা দিয়ে আমরা হচ্ছে তোমার বাহু বের করতে পারি, একটা দিয়ে কোণ বের করতে পারি আর কি, ঠিক আছে। সো তোমার যেটা করি সেটাই করতে পারবা, মানে একটা হলো কোণ বের করার জন্য, আরটা ছিল আমার কি বাহু বের করার জন্য আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমাদের এখানে বাহুটা আর কি মেইনলি বেশি লাগে, যেমন যদি ABC ত্রিভুজ হয় এটা, সো এই কোণটা হচ্ছে আমার কি এ মানে বড়, এটা হচ্ছে ছোট হাতের বড় হাতের বি, এটা হচ্ছে বড় হাতের সি, হচ্ছে আমার কোণগুলো আর কি। আর বাহুগুলোকে আমরা এ কোণ বিপরীত বাহু হচ্ছে এ, বি এর হচ্ছে বি, আর সি কোণের বিপরীত সি। যদি এরকম হয় তাহলে আমার, যেমন আমরা এখানে কি করছি দেখো, বাহু হচ্ছে আমার ABC ছিল, এখানে ABC বাহু, আর কোণ কি দেখো, কোণ হচ্ছে এ বি সি, ঠিক আছে। এ কোণের বিপরীত বাহু এ, বি কোণ বিপরীত বি, সি কোণ বিপরীত সি আর কি। তাহলে দেখো আমরা বাহু বের করার জন্য, কোণ বের করার জন্য সূত্র জানি, তো বাহু বের করার জন্য এটা লাগবে আর কি। আমরা জানতাম এরকম যে যদি এই বাহুটা বের করতে চাই তাহলে এ স্কোয়ার লিখবা, এ স্কোয়ার লেখে এরকম লিখবা যে বিপরীত দুটাকে স্কোয়ার করে যোগ করবা, মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এর 2BC, মানে দেখো এই 2BC আসছে, আর বিপরীত কোণটা নেবা কজ আলফা, সরি কজ এ, বুঝতে পারছো। বা তুমি এরকম লিখতে পারো বি স্কোয়ার ইকুয়াল টু, লিখবে এখানে লিখতে পারো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে যেটা বি স্কোয়ার নিলে বাকি দুইটাকে নিবা আর কি, হ্যাঁ। মাইনাসের 2BC, সরি 2CA, এখানে যেহেতু বি নিচ্ছি তাহলে কজ বি নিবা, কজ বি 2CA কজ বি। তারপর সি স্কোয়ারের ক্ষেত্রে সেম, তুমি বলতে পারো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের 2AB কস সি, বড় হাতের সি আর কি, ঠিক আছে। এটা কিন্তু আমরা কজ রুল থেকে জানতাম আর কি, হ্যাঁ। মানে সামান্তরিকের তোমাদের যে লব্ধির একটা সূত্র ছিল, এই সূত্রের সাথে কজ রুলটা অনেক মিল আছে, শুধু পার্থক্য হচ্ছে তোমার প্লাসের জায়গায় আর কি মাইনাস আসে, হ্যাঁ। এখানে দেখো মাইনাস আসছে। সো কজ রুলটা আর কি সব ত্রিভুজের জন্য ব্যবহার করতে পারবা, হ্যাঁ। এখন এই সূত্রটা আমরা ছবি দিয়েও কি লিখতে পারি, মানে এই সূত্রগুলো আবার কি ছবি ছাড়াও লিখতে পারি, মানে মুখস্থ লিখতে পারি, কারণ ছবি দেখে তুমি লিখতে পারবা, আর এমনি মুখস্থ লিখতে পারবা। কারণ ছবি দেখে লিখলে দেখো যখন এক নিবা তখন বিপরীত যে দুইটা বাহু আছে ওই দুইটা নিবা, আর এটা বিপরীত কোণ নিবা, এভাবে করা যায় আর কি, বিপরীত কোণকে এটা। আর যদি এইভাবে লেখো তাহলে এ স্কোয়ার লিখলে এ স্কোয়ার বাদ দিয়ে বাকি দুইটা নিবা, মাইনাসের 2BC করবা, আর এ আছে এ কোণটা নিবা। সো আমি দুইভাবে করতে পারি। সো যদি তুমি কজ রুলটা জানো তাহলে দেখো বৃত্তের পোলার সমীকরণে তুমি ইজিলি লিখতে পারবা। দেখো আমার এখানে যে কাহিনীটা হয়েছে, যেমন এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, দেখো এটা হচ্ছে OPC একটা ত্রিভুজ, OPC একটা ত্রিভুজ। সো OPC ত্রিভুজের তিনটা বাহু কিন্তু আমি জানি, একটা হচ্ছে আর, একটা আর1, একটা হচ্ছে এ, আর এই মধ্যে একটা কোণ আমি জানি আলফা, ঠিক আছে। যদি জানি তাহলে দেখো আমি কিন্তু এখানে সহজে কজ ব্যবহার করতে পারবো আর কি। তাহলে এখানে এই কোণ লিখতে পারবো আমরা যে কজ রুল ব্যবহার করি, মানে ওই OPC-তে আমরা কজ রুল ব্যবহার করবো। তাহলে কজ রুল ব্যবহার করলে কী হবে দেখো আমার, দেখো এই কোণটা যেহেতু আমি জানি তাহলে এই কোণের বিপরীত ব্যবহার নেবো এ স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে তোমাদের দুইটা বাহু নেব, মানে আর স্কোয়ার প্লাস আর1 স্কোয়ার মাইনাসের 2 আর1 এরকম। তারপর হচ্ছে তুমি নেবে হচ্ছে এই কোণটা আর কি কজ আলফা,
ঠিক আছে, বা তুমি মানটা বসে দিতে পারো এরকম, মানে এই কজ রুল থেকে লিখতেছে আর কি, ঠিক আছে। সো বাই স্কোয়ার ইকুয়াল লিখতে পারো তুমি এরকম যে আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার মাইনাসের 2r1 কজ আলফাটা মানটা বসে দাও, কজ আলফা মানে হচ্ছে থিটা মাইনাস থিটা 1, ঠিক আছে। এইটাই ধরো সমীকরণ। সো এই যে দেখো আমি একটা সমীকরণ পেয়ে গেছি আর কি, ঠিক আছে। সো এটাকে বলা হবে আমার বৃত্তের একটা পোলার সমীকরণ, হ্যাঁ। কারণ দেখো এই সমীকরণ আমার তোমার দেখো এই সমীকরণে আমার বৃত্তের কেন্দ্র ছিল হচ্ছে r1 আর হচ্ছে থিটা 1, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার ছিল এটাও এখানে আছে আর কি। তবে বৃত্তের আমার কি সমীকরণ হবে এটা, বুঝতে পারছো। যে যদি তোমার কি বলে বৃত্তের কেন্দ্রকে বলে দেয় যে r1 থিটা 1 আর বৃত্তের ব্যাসার্ধ এ হয়, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমার বৃত্তের পোলার সমীকরণ, কিংবা বৃত্তের পোলার সমীকরণ হবে এটা। তাহলে কজ রুল দিয়ে আমরা সহজে কি সমীকরণটা মনে রাখতে পারি। দেখো কজ রুল দিয়ে কিন্তু যদি কজ রুল তোমার মাথায় থাকে এটা মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট এটা একটু ইমাজিন করে নিবে, দেন জাস্ট ব্যাসার্ধ ছিল এ, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, দেখো দুইটা বাহু ছিল কি r1, তাহলে এখানে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার লাগবে, তারপর হচ্ছে মাইনাসে 2r1 লাগবে, আর এটার বিপরীত ছিল কজ আলফা, আলফা কিন্তু থিটা মাইনাস থিটা 1 এই হচ্ছে ব্যাপার। সো এইটা হচ্ছে আমার এই যে সমীকরণটা আসছে, দেখো এখানে আমার কিছু জিনিস একটু মনে রাখবা, যেমন এখানে এক্স কমা ওয়াই কিন্তু আমার ছিল চলমান বিন্দু, আর x1 কমা y1 কিন্তু আমার স্থির বিন্দু। সেমভাবে তোমার আর থিটা কিন্তু আমার চলমান, আর তোমাদের r1 থিটা 1 কিন্তু আমার স্থির বিন্দু আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। আর এই যে ইকুয়েশনটা দেখো এখানে আমার ইকুয়েশনটা কিন্তু মানে ওর কেন্দ্র কিন্তু আমার মূল বিন্দুতে না বা 0 0 বিন্দুতে না, হ্যাঁ। ওর কেন্দ্র কিন্তু r1 থিটা 1, তাহলে r1 থিটা 1 মানে কি এইচ কমা কে তে ধরো, আর ব্যাসার্ধ হচ্ছে r, ব্যাসার্ধ হচ্ছে a, বা আমরা ব্যাসার্ধ আরও বলতে পারি এখানে। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের মানে এই যে সমীকরণটা ছিল মানে 1 নম্বর, আমরা জানতাম যে এইচ কমা কে কমা আর এর পোলার সমীকরণ, পোলার ইকুয়েশন, মানে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ারের পোলার সমীকরণ হচ্ছে এটা, ঠিক আছে। বা মাইনাস জি কমা মাইনাস এফ দিয়ে তুমি এটা করতে পারবে, সমস্যা নাই, বুঝতে পারছো। তাহলে তুমি এরকম বলতে পারবা যে আমি আরেকটু লিখে দিলে ভালোভাবে, যে এটা হচ্ছে 1 নম্বর পোলার সমীকরণ আর কি। সো ওরা এরকম বলে যে তোমাদের এখানে 1 নম্বর পোলার সমীকরণ বলা হবে যে সমীকরণ কোনটা পাইছি, দেখো এটা পাইছি যে এ স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে কিন্তু ব্যাসার্ধটা স্কোয়ার আসছে, আর ব্যাসার্ধ ছিল কিন্তু এ, তোমরা কিন্তু জানো। সো এখন এ স্কোয়ার ইকুয়াল টু আমি পাইছি আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার মাইনাসের 2r1 কস থিটা মাইনাস থিটা 1, এটা হচ্ছে আমার 1 নম্বর। সো এই যে আমি বৃত্তের সমীকরণটা পাইছি আর পোলার সমীকরণ পাইছি, এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্রটা ছিল, তুমি বলবা যে r1 কমা থিটা 1 হচ্ছে আমার কি কেন্দ্র, এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পোলার সমীকরণ। ঠিক আছে, মানে এটা হচ্ছে ধরো এই যে এইটার আমরা যেমন কার্তেশীয়তে পড়ছিলাম না, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এইটার পোলার সমীকরণই এইটা আর কি, ঠিক আছে। এটার পোলার সমীকরণ এইটা। সো এটা হচ্ছে তোমাদের মানে প্রথম সমীকরণ গেল।
সো এখন এইটার একটা অনুসিদ্ধান্ত আছে, মানে আরেকটা সমীকরণ, সেটা একটু দেখায়, যেটা হচ্ছে আমার মেইন সমীকরণ। এখন আরেকটা যদি দেখায়, যেমন বলে অনুসিদ্ধান্ত, ধরো এটা 2 নম্বর সমীকরণ আর কি, ঠিক আছে, 2 নম্বর পোলার সমীকরণ, বা এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত ধরো আর কি, মানে আগেটার অনুসিদ্ধান্ত। সো আমার এত আগের মতো এত কিছু আঁকার দরকার নাই, তুমি জাস্ট একটা কাজ করো, একটা বৃত্ত এঁকে ফেলাও আগে। সো বৃত্ত যদি আঁকো, তাহলে এখানে যেমন আমার বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা হচ্ছে আমার সি, এটাকে আমরা বলছি হচ্ছে R1, θ1, ঠিক আছে, এটা বলছি কারণ এটা হচ্ছে স্থির বিন্দু। হ্যাঁ, এখন আমি বলে দিলাম যে এটা এই বৃত্তের হচ্ছে আমার মূল বিন্দুগামী, ঠিক আছে, মূল বিন্দুগামী মানে ধরো এইটা আর কি, ধরো এটা হচ্ছে আমার মূল বিন্দুগামী বলছে, মানে 0 0 বিন্দু আর কি, এটা মূল বিন্দু। এখন দেখো মূল বিন্দু যদি এটা হয়, এটাই কিন্তু আমার তোমাদের মেরুবিন্দুটা আর কি, মূল বিন্দু বা মেরুবিন্দু যেটাই বলো, এটা হচ্ছে আমার তোমাদের এই OX রেখাটা আর কি, OX রেখা, এটা হচ্ছে ছিল মেরু রেখা। কারণ তোমাদের আমি প্রথমে দেখাচ্ছি যে এক্স অক্ষর যে OX থাকে, ওইটাই কিন্তু আমার কি হয়, মেরু রেখা হয়। তাহলে কি এই পোলটাই হবে কি আমার মূল বিন্দু বা মেরুবিন্দু, এটাই আমার পোল বা মেরুবিন্দু বলতে পারো তুমি, এটাই কিন্তু আমার মূল বিন্দু বা মেরুবিন্দু বলতে পারো তুমি, বা মেরুবিন্দুটা 0 0 এখানে, ঠিক আছে, বা পোলটা। সো বৃত্তটা হচ্ছে মূল বিন্দুগামী বা হচ্ছে বলতে পারো যে মেরুবিন্দুগামী আর কি, ঠিক আছে। এখন দেখো ও বিন্দুতে যে সি বিন্দুর দূরত্ব, এই যে ও বিন্দু থেকে আমার কেন্দ্র দূরত্ব, এটা কি ছিল আমাদের R1, তোমাদের যদি মনে থাকে R1, আর এটাই কিন্তু এখানে বৃত্তের ব্যাসার্ধ, এটা কিন্তু আমার R1 ছিল, R1। আর এই পোলের সাথে কি বলে মেরু রেখার সাথে আমার যে কোণটা উৎপন্ন করে, এটাকে আমি বলছি হচ্ছে θ1। সেই জন্য একটু বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কি আমার কেন্দ্র হচ্ছে R1 θ1, ঠিক আছে। এখন দেখো OX-টা হচ্ছে আমার মেরু রেখা, এখন মেরু রেখার সাথে সে কী করছে, R1 যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আমার θ1, ঠিক আছে। সো আমি বললাম R1 θ1। এখন দেখো আমার এখানে ঘটনাটা কী ঘটছে, যেহেতু বৃত্তটা আমার মানে মেরুবিন্দুগামী বা মূল বিন্দুগামী, সেহেতু আমার দেখো এখানে যে বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু মানে A হয়ে গেছে, মানে বৃত্তের ব্যাসার্ধ A ছিল, এই A আর R1 কিন্তু সমান হয়ে গেছে, বুঝছো, এটা কিন্তু বৃত্তের কারণ আমি জানি কেন্দ্র থেকে পরিধিবদ্ধ দূরত্বটা কি আমার বৃত্তের ব্যাসার্ধ। সো এখানে আমার R1টা বা ব্যাসার্ধ ভেক্টর যেটা ছিল, সেটা কিন্তু আমার এখানে কি হয়ে গেছে, বৃত্তের ব্যাসার্ধ সমান হয়ে গেছে। তাহলে এটাই বৃত্তের ব্যাসার্ধ, আর এটাই কিন্তু আমার R1। তো বৃত্তের ব্যাসার্ধ তুমি R1 বলতে পারো বা A বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমার ঘটনাটা কি ঘটে, তোমরা বলতে পারো যে বৃত্ত যদি মেরুবিন্দুগামী হয় বা মূলবিন্দুগামী হয়, তাহলে আমরা A = লিখতে পারবো R1, ঠিক আছে। তাহলে আমি বৃত্তের সমীকরণে এর জায়গায় R1টা বসাই দিই, বা তুমি R1 এর জায়গায় বসাতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে দেখো আমি এরকম যে তুমি বলতে পারবা যে বৃত্তটি মূলবিন্দুগামী হলে A = কি আসে, R1, মানে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের সমান হয় আর কি। তাহলে আমি সুতরাং বৃত্তের সমীকরণ কি হবে, বৃত্তের সমীকরণ এটা হবে হচ্ছে আমার এরকম, যে আমি জানি A² ছিল এরকম R² + R1² -2R1 cos θ - θ1 এরকম ছিল। সো এখানে আমি কি করতে পারবো, যে R1 এর জায়গায় A² বসে দিতে পারবো, সমস্যা নেই। A² এখানে দেখো R² এখানে লিখতে পারবো A² -2 এখানে R1 জায়গায় আর A বসাই দিলাম cos θ - θ1, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার A² কিন্তু কাটা চলে যায়। তাহলে এখানে যদি A² কাটা চলে যায়, তাহলে দেখো এখানে কি 0 আসবে, সেরকম আসে, বা 0 = এখানে আসা হচ্ছে কি তোমাদের এরকম, যে R² - 2RA
কস ছোটো হয়ে গেছে আর কি, থিটা মাইনাস থিটা ওয়ান, কস থিটা মাইনাস থিটা ওয়ান আর কি, ঠিক আছে, এরকম আসে। সো আমি যদি এরকম করি আর স্কোয়ারটাকে একটু ইয়া করি এ পাশে নিয়ে আসি বা এটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে দেখো এরকম আসে, বা আর স্কোয়ার ইকুয়াল টু এটা আসবে 2 আর এ কচ থিটা মাইনাস থিটা ওয়ান। তাহলে দেখো এখান থেকে একটা এ আর এখানে আর স্কোয়ার থেকে একটা আর কাটা যাবে, তাহলে এরকম আসে, বা আর ইকুয়াল টু 2a কচ, দেখো কত ছোট হয়ে গেছে। বুঝতে পারছো, আমরা জাস্ট আর জায়গায় এ বসাই দিচ্ছি। তাহলে এই বৃত্তটা হচ্ছে আমার কি, যে যদি তুমি বলতে পারো যে বৃত্ত যদি মেরুবিন্দুগামী হলে বৃত্তের সমীকরণ হবে এটা। মেরুবিন্দুগামী হলে বৃত্তের সমীকরণ, মানে মেরুবিন্দুগামী হলে বা মূল বিন্দুগামী হলে বৃত্তের পোলার সমীকরণ হবে এটা, ঠিক আছে। আর যে কোনো বৃত্তের পোলার সমীকরণ হবে হচ্ছে এইটা আর কি, এই যে আমরা যা আগে দেখাইছি, এইটা যে কোনো বৃত্তের জন্য পোলার সমীকরণ হবে এটা। সো এটা হচ্ছে আমার মেইনলি এটার পোলার ইকুয়েশন আর কি, ঠিক আছে। মানে আর ওয়ান থিটা ওয়ান হচ্ছে বৃত্তের কেন্দ্র ছিল, আর এই ব্যাসার্ধ হলো হচ্ছে আমার বৃত্তের সমীকরণ এটা, মানে এস কমা কে আর যে ব্যাসার্ধ ছিল সেটাই আর কি, ঠিক আছে, সেই বৃত্তের সমীকরণটা, ঠিক আছে। সো এখন এটা যদি বুঝো, সো এটা বুঝতে পারছো। সো আসলে অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই থিটা আর থিটা ওয়ান কি কখনো সমান হতে পারে কিনা, মানে এই যে প্রথম চিত্র দেখালাম না, এখানে কি থিটা ছিল, এটা কেন প্রশ্ন করে, কারণ দেখো এখানে আমার সব জায়গায় আসছে থিটা মাইনাস থিটা ওয়ান। সো এখানে দেখো আমার এই সূত্র কিন্তু, মানে মেইন সূত্র থিটা মাইনাস থিটা ওয়ান ছিল, এই সূত্র থিটা মাইনাস থিটা ওয়ান আসছে। এখন অনেকে মনে করে যে ভাই কস থিটা মাইনাস থিটা ওয়ান, কস যদি এখানে থিটা আর থিটা ওয়ান সমান হয় তাহলে তো এটা জিরো চলে আসে, কস জিরো মান তো আমার ওয়ান চলে আসে। সো এটা আর ইকুয়াল টু হবে। এখন বিষয়টা কেমন হয় দেখো, যদি মানে ঘটনাটা এমন ঘটে, থিটা আর থিটা ওয়ানকে সমান হতে পারে কিনা। কারণ দেখো এটা ছিল আমার তোমাদের এটা ছিল হচ্ছে আমার থিটা, আর এটা হচ্ছে আমার থিটা ওয়ান আর কি, ঠিক আছে। এখন দেখো আমি কি করব, পি বিন্দুটাকে যদি পরিধির বিভিন্ন বিন্দুতে নেই, তাহলে এক সময় কিন্তু আমার দেখো থিটা কিন্তু সমান হবে। সো বিষয়টা কেমন দেখো, আমরা একটু দেখানোর চেষ্টা করি, একটা রাফ ছবি দেখি এখানে। মানে এটা হচ্ছে আমার তোমাদের ধরো বৃত্তটা ছিল, এটা ছিল আমার বৃত্তটা, আর এখানে আমার ধরো এরকম আর কি, ধরো এটা হচ্ছে আমার ও এক্সটা আর কি, ও এক্স, বা এটা হচ্ছে আমার ছিল ধরো মেরু রেখাটা আর কি, হ্যাঁ, ও এক্সটা বা মেরু রেখা আর কি। সো এখন বৃত্তের কেন্দ্র তো ছিল আমার এটা হচ্ছে ধরো আমার বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে আমার সি, ঠিক আছে। সো এখন আমি তো জানি যে এই সি এর সাথে আমার এই তোমাদের মেরুবিন্দু যে কোণ উৎপন্ন করছে, বা মেরু রেখাটা যে কোণ উৎপন্ন করছে, সেটা হচ্ছে আমার থিটা ওয়ান ছিল, থিটা ওয়ান। এখন পি বিন্দুটা যে ছিল, আমি পি বিন্দুটা দেখো বিভিন্ন জায়গায় নিই, যেমন পি বিন্দুটা যদি আমি ধরো এখানে নিই, তো অন্য কথা নেই, পি বিন্দুটা যদি এখানে থাকে, তাহলে দেখো আমার এটা হচ্ছে পি বিন্দুটা এখানে নিলে আমার এটা হবে কি, আমার এটা হবে আমার কি থিটা। এটা আমি যদি পি বিন্দু নেই, বা পি বিন্দুটা যদি আমি এখানে নেই, তাহলে এটা হবে কি আমার, এটা হবে আমার কি থিটা। পি বিন্দু যদি আমি এইখানে নেই, মানে দেখো এইখানে একটা সময় আমি ধর এখানে নেই পি বিন্দু, তাহলে কি দেখো এইটা হবে আমার থিটা, এটা হবে আমার থিটা। এমন করতে করতে দেখো পি বিন্দুকে যদি আমি এইখানে নিয়ে আসি, মানে এইখানে যদি পি বিন্দুটা আসে, কারণ এটা চলমান বিন্দু চলতেই থাকবে, তাহলে দেখো আমার এই যে এইটা আছে, এটাই কিন্তু আমার হবে থিটা। তাহলে দেখো এখানে কিন্তু থিটা আর থিটা ওয়ান কিন্তু সমান হয়ে গেছে। বা নিচেও আনতে পারো তুমি, এখানেও দেখাতে পারো, এখানেও কিন্তু পরিধির বিভিন্ন এখানেও আসতে পারে পি বিন্দু, এটা হবে কি আমার থিটা।
বুঝতে পারছো? এরকম বিভিন্ন দেখো এক সময় কিন্তু থিটা আর থিটা ওয়ানটা কিন্তু সমান হয়। হ্যাঁ, মানে বিষয়টা কি যে একটা বন্ধ ঘড়ির টাইম কিন্তু দিনে 2বার ঠিক হয়, এটা কিন্তু তোমরা জানো। তো বিষয়টা এরকম যে তোমার মানে কথাটাও আর কি ওইরকম, ঠিক আছে, যে এটা দিনে মানে একবার ঠিক হবে, বুঝতে পারছো? মানে কোনো এক সময় অবশ্যই কি আমার কি হবে, পি বিন্দুটা এই বরাবর আসবে আর কি। যদি আসে তখন দেখবো আমার থিটা আর থিটা ওয়ান কিন্তু সমান হচ্ছে আর কি, ঠিক আছে। সো পি বিন্দু তো চলন বিন্দু, যখন ধরো এটা ধরো আমার একটা, এটাকে আমি টি বিন্দু ধরি আর কি। এটা ধরো একটা টি বিন্দু, এটা হচ্ছে আমার টি বিন্দু। সো টি বিন্দু যখন আমার টি বিন্দুটা চলতে চলতে এই টি বিন্দুতে আসবে, বা এরকম চলতে চলতে টি বিন্দুতে আসবে, চলতে চলতে টি বিন্দুতে আসবে, তখন আমার কী হবে, আমার এই থিটা আর থিটা ওয়ানটা কিন্তু সমান হবে আর কি। সো থিটা তো একটা চলক না, যার মান হচ্ছে অনেকগুলো, কিন্তু থিটা ওয়ান তো, থিটা ওয়ানের মান তো আমার একটাই, কারণ থিটা ওয়ান তো আমার কেন্দ্র, বুঝতে পারছো না? তাই সেক্ষেত্রে আমার মানে থিটা ইকুয়াল টু থিটা ওয়ান বলাটা আসলে ঠিক না। হ্যাঁ হবে, এটা থিটা ইকুয়াল টু থিটা ওয়ানটা হয়, কিন্তু এটা একটা কেজের জন্য আর কি। কিন্তু বাদ বাকি দেখো কিন্তু অসংখ্য বিন্দুর জন্য কিন্তু থিটাটা আমার কি অসংখ্য পরিবর্তন হইতেছে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। সো এটা একটু বুঝাই দিলাম, কারণ অনেকে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। হ্যাঁ, তাহলে আমরা লাস্টে দেখলাম এটা যে আমার যদি মানে বৃত্তটা যদি মানে মেরুবিন্দুগামী হয়, তাহলে আমার বৃত্তের পোলার সমীকরণ হবে এটা, মানে আর ইকুয়াল টু 2a cos থিটা মাইনাস থিটা ওয়ান। সো এটা একটু মুখস্থ রাখবো। সো এবার ওরা আরেকটা বৃত্তের সমীকরণ দেখো, মানে দুইটা গেল। সো বৃত্তের আরেকটা সমীকরণ দেখো, মানে পোলার সমীকরণ 3 নাম্বার। এবার এটা হচ্ছে এরকম যে বৃত্তটি যদি মেরুবিন্দুগামী হয়, মানে আগের মতো মেরুবিন্দুগামী হয়, কিন্তু এবার হচ্ছে বৃত্তের যে মানে কেন্দ্র সেটা থাকবে হচ্ছে মেরুরেখার উপর। তাহলে এরকম বলা হয় যে বৃত্তটি মেরুবিন্দুগামী এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে মেরুরেখার উপর অবস্থিত। মেরুরেখার উপর অবস্থিত। তাহলে দেখো আমার এখানে কি হয়, একটা ছবি আঁকো। যেমন আগে আমি একটা বৃত্ত আঁকি, তাহলে হয় সো এটা হচ্ছে আমার বৃত্ত। সো বৃত্ত যদি হয়, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে আমার সি, ঠিক আছে। সো এখন দেখো আমার এই যে হচ্ছে আমার, আমি কি করি, কেন্দ্র দিয়ে জাস্ট আমি মেরু রেখাটাকে নিয়ে যাই এরকম। দেখো এটা হচ্ছে আমার ধরো মেরুবিন্দু বা মূলবিন্দু বা ও বিন্দু আর কি, ঠিক আছে। যেরকম জিরো বিন্দু, এটা হচ্ছে আমার মেরুবিন্দু, আর এটা হচ্ছে আমার ও এক্স, বা এটাকে বলে আমি মেরু রেখা। বুঝতে পারছো? এটা হচ্ছে মেরু রেখা, এটা মূলবিন্দু বা মেরুবিন্দু, এটা হচ্ছে আমার কি মেরু রেখা। তাহলে দেখো বৃত্তের কেন্দ্রটা আমার ও এক্স রেখা বা মেরু রেখার উপর কিন্তু এখানে অবস্থিত। এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে আমার কি ও এক্স রেখা বা মেরু রেখার উপর কি অবস্থিত। এখন দেখো আমরা তো ইন জেনারেল জানি যে আমরা বৃত্তের কেন্দ্র ধরছিলাম হচ্ছে r1 থিটা 1। সো সেটা বোঝার জন্য এখানে দেখো আমার ও সিটা যে কী ছিল, এই ও সিটা কিন্তু আমার ছিল মানে আগের মতোই, যেহেতু এটা মেরুবিন্দুগামী, তাহলে এই যে দূরত্বটা বা এটা কিন্তু আমার পরিধি থেকে বৃত্তের মানে কেন্দ্র থেকে পরিধি দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ, যেটা ছিল আমার এই বৃত্তের ব্যাসার্ধ, এটাই কিন্তু আমার এখানে r1, কারণ আমি ধরে নিয়েছি যে r1 থিটা 1 ছিল, r1 থিটা 1 ছিল কি আমার বৃত্তের কেন্দ্র, তাহলে এটাই হবে কি আমার r1। বুঝতে পারছো? a ইকুয়াল টু r1। এখন থিটা 1টা কী হবে দেখো, মানে ও সি ইকুয়াল টু কি আমার r1, কারণ দেখো আমি
ও বিন্দু ছিল আমার মেরুবিন্দু, মেরুবিন্দু থেকে আমি জানি যে সি বিন্দুর দূরত্বটাই কী ছিল আমার R1, ঠিক আছে, বা ব্যাসার্ধ। এখন দেখো থিটা ওয়ানটা কী হবে, থিটা ওয়ানটা কী হবে সেটা বোঝানো। দেখো আমার এই যে তোমার ইয়াটা আর কি, মানে মানে এখানে তোমার এই যে R1টা আছে, R1টা কিন্তু এক্স অক্ষ থেকে ঘুরেই নেয় বা মেরুরেখা থেকে কিন্তু ঘুরেই নেয়, দেখতে পাইছো? এই যে R1 ছিল এখানে কিন্তু ঘুরছিল, যে প্রথম এই দেখো এখানে কিন্তু ঘুরছে, এখান থেকে R1টা ঘুরছে এই পর্যন্ত আসছে, যার কারণে থিটা ছিল। কিন্তু এখানে কিন্তু আমার কি ঘুরে নাই, দেখছো? R1টা কিন্তু এটাই কিন্তু R1, আর কিন্তু কি ঘুরছে, ঘুরে নাই। এটাই কিন্তু মেরুরেখা, এটাই কিন্তু আমার R1, তার মানে কি ও কিন্তু এখানে ঘুরে নাই আর কি, ঠিক আছে? মানে R1টা এখানে এক্স অক্ষ থেকে ঘুরে নাই, না ঘুরলে অবশ্যই সেখানে থিটা অনেক টুকু আমার 0 ডিগ্রি হবে। হ্যাঁ, সো তুমি এটা বলতে পারবে এরকম যে তাহলে দেখো বৃত্তের কেন্দ্র কী হবে, θ1,0 হবে, এটা হবে আর কি, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে কিন্তু একটা জিনিস আমরা নতুন পাইলাম যে যদি বৃত্তের কেন্দ্র হয় হচ্ছে তোমার মেরুরেখার উপর অবস্থিত, আর ওই বৃত্তটা যদি মেরুবিন্দুগামী হয় তাহলে বৃত্তের কেন্দ্র হয় কি আমার R1,0, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম যে বৃত্তের কেন্দ্র যদি মেরুরেখার উপর অবস্থা হয়, বৃত্তের কেন্দ্র হয় হচ্ছে আমার কি R1,0 আর কি, ঠিক আছে? আর বৃত্তের ব্যাসার্ধ হয় হচ্ছে আমার A=R1। তাহলে দেখো এটা আমরা বলতে পারবো যে বৃত্ত যদি মেরুবিন্দুগামী হয় এবং বৃত্তের কেন্দ্র যদি মেরুরেখার উপর অবস্থিত হয় তাহলে বৃত্তের কেন্দ্র হবে R10 আর কি, ঠিক আছে? R1,0। সো R1,0 মানে তোমার এরকম যে এখানে R1টা হচ্ছে দেখো R1 মানে এরকম একটা অবস্থা যে এটা মেরুবিন্দু ছিল। এখন দেখো R1,0টা দেখো, R1,0 মানে কি, R1টা কিন্তু ছিল আমার বৃত্তের ব্যাসার্ধ বা এটা, তার মানে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এখানে চলে আসছে, বা বৃত্তের যে ব্যাসার্ধ ছিল সেটাই কিন্তু আমার কেন্দ্রের ভুজের স্থানাঙ্কটা চলে আসছে আর কি। আর θ1 তো আমার 0 আর কি, ঠিক আছে? সো ডিগ্রিতে বললে তুমি 0 ডিগ্রি বলবে, আর রেডিয়াসে বললে তুমি শুধু 0 পাবে আর কি, ঠিক আছে? ডিগ্রিতে বললে বলবা R1 0,0 ডিগ্রি, আর যদি ইয়ে বলো রেডিয়ানে বলো তাহলে কি 0 বলে দেবে, মানে R1,0। হ্যাঁ, সো এখন দেখো একটু আগে আমরা যে তোমাদের মানে বৃত্তের একটু আগে যে সমীকরণটা পাইছি মেরুবিন্দুগামী হলে, যে আমরা জানি বৃত্তটি মেরুবিন্দুগামী হলে মেরুবিন্দুগামী হলে বৃত্তের সমীকরণ হয় এরকম, বা পোলার সমীকরণ হয় এইটা R = এখানে পাইছে 2a cos θ - θ1 এরকম। তাহলে দেখো θ1টা কিন্তু এখানে 0 চলে আসতেছে, তাহলে বা R = মানে কি আসছে দেখো 2a cos θ এরকম আসে। সো এটাই হচ্ছে আমার সমীকরণ আর কি। সো এটা হচ্ছে কি, যদি আমার মেরুবিন্দুগামী হয় মানে বৃত্তটি মেরুবিন্দুগামী হবে এবং কি কেন্দ্র মেরুরেখার উপর অবস্থিত। হলে এটাই বৃত্তের সমীকরণ। এখন ভাই এইসব জিনিস কিন্তু আমরা দেখছিলাম যখন তোমাদের সরলরেখা পড়াইছিলাম স্থানাঙ্ক, তখন দেখা যাচ্ছে পোলার সমীকরণ থেকে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক যখন আমরা গেছিলাম তখন এগুলো দেখছিলাম আর কি, ঠিক আছে? দেখো এটা আসলে এই জিনিসগুলো থেকে এইগুলো লেখছো, তখন তো অদ্ভুত টাইপ মনে হয়েছে যে হ্যাঁ এগুলো এটা কীভাবে আবার বৃত্তের সমীকরণ হয়, এই হচ্ছে আমার আসলে ঘটনা, বুঝতে পারছো? তাহলে এটা গেল আমার মানে আসল কথা। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার বৃত্তের পোলার সমীকরণ দাঁড়াচ্ছে এই কেসের জন্য আর কি। সো এখান থেকে তুমি বলতে পারো যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার কি, সি হচ্ছে আমার R1,0 আর কি, আর এখানে হচ্ছে R1 = আমার A, ঠিক আছে? আর θ1 হচ্ছে আমার 0 বা 0 ডিগ্রি বলতে পারো আর কি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সো এটা একটা আরেকটা কেস, মানে এখানে আমার দেখো যে মানে ঘুরে নেয় আর কি, এই জন্য এখানে θ1টা কত আসছে, 0 ডিগ্রি আসছে আর কি। এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এটা গেল।
এরপর ওরা আরেকটা কেস বলে, সেটা হচ্ছে তোমার এরকম যে 4 নম্বর যদি এবার হচ্ছে বৃত্তের কেন্দ্র যদি মেরুবিন্দুতে হয় আর কি, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র, তাহলে দেখো বৃত্তের কেন্দ্র, এটা সরল সমীকরণটা আর কি মেনলি, বৃত্তের কেন্দ্র যদি মেরুবিন্দুতে হয়, মানে একদম ইজি, ছবিটা আঁকলে হয়ে যায় সব। তো এটা হচ্ছে আমার এরকম, এটা হচ্ছে মেরুরেখা, আর সি বিন্দু হচ্ছে আমার মেরুবিন্দু বা মূল বিন্দু আর কি, এটা হচ্ছে কেন্দ্র, মেরুবিন্দু আর কি, ঠিক আছে। যদি হয় তাহলে দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার এ, ঠিক আছে, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যেটা আমরা এ। এখন কাহিনী হচ্ছে আমি জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে r1 θ1, তাহলে এখানে r1টা কী হবে দেখো, আমার এই মেরুবিন্দু হতে আমার যে কেন্দ্র দূরত্ব সেটা ছিল r1, কিন্তু এখানে তো আমার মেরুবিন্দু থেকে কেন্দ্র দূরত্ব নাই, মানে তারা সম্পতিত হয়েছে, তাহলে এখানে কি আমার r1টা কিন্তু 0 আসতেছে, মানে এখানে তোমাদের r1টা আসবে 0, কারণ তাদের মধ্যে দূরত্ব না। θ1 কী হবে দেখো, ঘুরেই নেই, তাহলে কি আমার θ1 কি 0 আসবে, θ1 = কি আমার 0 আসবে। আর তুমি এখানে তাহলে বৃত্তের যে ব্যাসার্ধ আছে এটাকে এ দ্বারা প্রকাশ না করে তুমি আর দ্বারা প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই, কারণ এখানে আর থাকবে না কোনো, বুঝতে পারছো? বা তুমি এরকম করতে পারো, দেখো এটা কেন আমি আর দিলাম, কারণ আমরা জানি যে মেরুবিন্দু থেকে যে পি বিন্দু বা চলন বিন্দুর যে দূরত্ব ছিল সেটা ছিল তোমার রেডিয়াস ভেক্টর, বা সেটা ছিল আমার আর, মানে একদম প্রথম ছবিতে। এই যে দেখো, এই যে এই ছবিতে দেখো মেরুবিন্দু হতে আমার পি বিন্দুর দূরত্বটা ছিল আর। সো এখন মেরুবিন্দুটা হয়ে গেছে এখানে, যার কারণে পি বিন্দুর যে দূরত্ব ছিল সেটা কিন্তু আমার এই আরটা এইটা, তাহলে এখানে ব্যাসার্ধ আর মানে এই আরটা মানে রেডিয়াস ভেক্টরটা আর ব্যাসার্ধটা কিন্তু সেম হয়ে গেছে, এই জন্য আমি a = আরও লিখতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার কি হয়, যে আমরা জানি যে তোমাদের বড় সূত্রটা এরকম ছিল, a² = তুমি বলতে পারো যে এরকম ছিল যে r² + r1² - 2r1 cos θ - θ1, ঠিক আছে, এরকম ছিল। তাহলে এখানে আমি লিখতে পারি এরকম যে a² = দেখো এখানে আমি কি করব, যে r² যে আছে r² জায়গায় আমি বসে দেবো a² প্লাস তোমার r1² আসলে r² আমি বসে 0² কারণ আমরা যে ছিল মাইনাসের তোমাদের 2, এখানে ছিল a 2 × a × 0 এরকম থাকে, আর এখান থেকে আছে cos θ - 0 আর কি এরকম থাকে। তাহলে দেখো এই পুরো অংশটা 0 হয়ে যায়, কারণ যেহেতু 0 আছে পুরোটা 0 হয়ে যায়। তাহলে এখান থেকে কি যে a² = a² থাকে, এরকম থাকে, a² = a² থাকে। বা তুমি এখানে কি করো যে এরকম লিখতে পারো, মানে একটা জায়গায় মান বসাই দিই, বা r = a বসাইতে পারো, ঠিক আছে, এরকম লিখতে পারো। বুঝতে পারছো? তাহলে এই যে তুমি r = a পাইলা, এটা হচ্ছে আমার একটা বৃত্তের পোলার সমীকরণ, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তের পোলার সমীকরণ। দেখো এখানে আরটা কি ছিল, আরটা ছিল হচ্ছে তোমার এই যে চলন বিন্দুর দূরত্ব, আর আরটাই ব্যাসার্ধ, এটাই ব্যাসার্ধ আর কি, r = a, ঠিক আছে, এটাই কিন্তু আমরা ওটা দেখাচ্ছি যে r = হচ্ছে তোর ব্যাসার্ধটা আর ওই পি বিন্দু
মানে মেরুবিন্দু হতে পি বিন্দু দূরত্ব এটা কিন্তু সমান ছিল আর কি, বা রেডিয়াস ভেক্টরটা কি আমার সমান ছিল। সো আর ইকুয়াল টু এই হলো আমার বৃত্তের পোলার সমীকরণ। এটা কার পোলার সমীকরণ, কোন সমীকরণের পোলার সমীকরণ? এটা হচ্ছে তোমাদের এই যে এটা, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ছিল, কার্তেশীয় স্থানাঙ্কে বা সরল সমীকরণ ছিল, সেই সমীকরণের পোলার সমীকরণ। বা তুমি বলতে পারো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এইটার হচ্ছে পোলার সমীকরণ হচ্ছে আর ইকুয়াল টু এ। ঠিক আছে, বুঝতে পারছো? মানে কেন্দ্র তো 0 0 বিন্দুতে হলে আর ব্যাসার্ধ যদি এ হয় বা আর হয়, তাহলে আমরা জানি বৃত্তের সমীকরণ সরল সমীকরণ হয় এইটা। সো এই হচ্ছে ব্যাপার। মানে এখানে কাহিনী আছে, আমার বৃত্তের সমীকরণটা কীভাবে পাইছি দেখো। এখানে আমার শর্ত ছিল কি, কন্ডিশন ছিল যে পি বিন্দু এমন চলতে হবে যেন সর্বদা আমার এই স্থির বিন্দু হতে পি বিন্দু দূরত্ব সবসময় কি সমান হয়, বা আর হয় বা এ হয়, ঠিক আছে, বা ব্যাসার্ধের সমান হয়। সেইভাবে চললে আমার কি বৃত্তের সমীকরণ হবে আর ইকুয়াল টু এটা, ঠিক আছে। তার মানে সহজ করে যদি বৃত্তের ব্যাসার্ধ হয় এ, তাহলে আমার বৃত্তের সমীকরণ হয় হচ্ছে এটা, মানে এইটা এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বৃত্তের ব্যাসার্ধ যদি তোমাদের, আর আমরা জানি তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, তো আমরা জানি। সো এখানে আমি জাস্ট আর ইকুয়াল টু বসা দিচ্ছি আর কি, বুঝতে পারছো? আর এক্স আর ইকুয়াল টু কেন সেটা যদি বুঝতে না পারো, তাহলে এই যে এটা দিয়ে চিন্তা করবা। যেমন আমাদের যদি আমরা জানি বৃত্তের কেন্দ্র যদি হয় 0 0-তে আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা জানি। আর বৃত্তের কেন্দ্র যদি 0 0 হয় আর যদি ব্যাসার্ধ যদি হয় এতে, তাহলে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হয় আর কি, ঠিক আছে। সো এই দুইটা সমীকরণে দেখো, এটা এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার আছে, এখানেও এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার আছে। তাহলে কি এটা সমান, এটার সমান মানে কি আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে কি আর ইকুয়াল টু এ, এইভাবে করলে হয় আর কি, এইভাবে চিন্তা করলে হয় আর কি। সো এটাই ছিল তোমাদের আজকে মানে বৃত্তের সরল সমীকরণের পোলার আকৃতি, হ্যাঁ, বা পোলার সমীকরণ, এটা গেল। সো আরেকটা আছে বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের যে সাধারণ সমীকরণ ছিল ওইটার পোলার আকৃতিটা কেমন হবে, সো সেটা একটু পরে দেখাচ্ছি।